উত্তরে আবারও বাড়ছে তিস্তার পানি। রংপুরে গঙ্গাচড়ায় তীব্র নদী ভাঙন, নেত্রকোনায় স্পষ্ট হচ্ছে পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতি। এখান থেকে মিনার বাজার কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে নদী করবে। 5-6 জায়গায় দরখাস্ত দিলাম, কেউ গুরুত্ব দিল না। উপসর্গে থামছেই না মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 800। কুমিল্লায় সরকারি হিসেবে হামের টিকা নেয়নি 15,000-এরও বেশি শিশু। অসুস্থ ছিল এই কারণে দিতে পারিনি। আমরা চাই যে হামের টিকা যে প্রতি স্কুলে নিয়ে নিয়ে শুধুমাত্র 6 জন রোগী মিজাসের ভ্যাকসিন পেয়েছে, বাকি 42 জন রোগী মিজাসের ভ্যাকসিন পায়। যেনতেনভাবে পাশ করা শিক্ষার্থীরা ঝরে পড়ছে উচ্চ মাধ্যমিকে। দাবি বোর্ডের, শিক্ষা ব্যবস্থার উপরেই আস্থা হারিয়েছে অনেকে, মত শিক্ষাবিদদের। যেনতেন মূল্যায়নে নয়তোবা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে, ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। জামায়াত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে সাতক্ষীরা ও বাগেরহাটে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ, অবিলম্বে পদত্যাগ দাবি। মুরব্বীরা যদি করে তাহলে তো আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। আমরা কোথাও নিরাপত্তা পাই না, তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। চলনবিলে নিষিদ্ধ চায়না দুয়ারে জালে নির্বিচারে পোনা মাছ শিকার, প্রশাসনের অভিযানেও থামছে না অপতৎপরতা, হুমকির মুখে জীববৈচিত্র্য। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। উজানের ঢল বৃষ্টিতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে, আতঙ্কে চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে নীলফামারী ও রংপুরে তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বেলা 12টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি চাপ বাড়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 24 ঘন্টায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাদ দেওয়ার কারণে প্রয়োজন যখন আমাদের পানি প্রয়োজন হয় তখন আমরা পানি পাই না, যখন প্রয়োজন থাকে না তখন আমাদের পানি ছেড়ে দিয়ে আমাদের অনেক ফসলের ক্ষতি, বাড়িঘরের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি, বিভিন্ন রকম ক্ষতি হয়। আমরা এলাকাবাসী দেখতেছি যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা এই বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন করতেছি, তিস্তা নদী তাড়াতাড়ি হোক, আমাদের ঘরবাড়ি বাঁচক। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, তিস্তা তীরবর্তী এলাকার অবস্থা কেমন দেখছেন এবং সেখানকার বাসিন্দারা কি বলছে, বিস্তারিত জানাবেন। পূর্বী মূলত তিস্তা হচ্ছে বহুরূপী, কারণ এর রূপ সকালে একরকম, দুপুরে এবং রাতে আর একরকম দেখা যায়। অর্থাৎ সকাল 6টার থেকে আমরা দেখেছি 12টা পর্যন্ত একেবারে তিস্তার পানি কিন্তু ছুঁই ছুঁই অবস্থা ছিল, অর্থাৎ মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু 12টার পর দেখা গেছে যে 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটা সন্ধ্যা পর্যন্ত হয়তো আরও বাড়বে। তবে রাতের পর কিন্তু অর্থাৎ রাত 9টার পর থেকে কিন্তু সকাল পর্যন্ত এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছে, এটা কিন্তু পানি কিন্তু আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে বলা যায় যে তিস্তা বেষ্টিত যে অঞ্চলে মানুষগুলো রয়েছে এরা সবসময় কিন্তু আতঙ্কের মধ্যেই কিন্তু থাকে না। এই বছরে কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই বর্ষা মৌসুমে এই পর্যন্ত 6ষ্ঠবারের মতো কিন্তু এই অঞ্চলে মানুষকে কিন্তু পানিতে ডুবিয়েছে। এখানে অসংখ্য ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। তারপর আপনি জানেন যে তিস্তা বেষ্টিত অঞ্চলে বিশেষ করে শাক সবজি, বাদাম, ভুট্টা চাষ হয়। এই ফসলগুলো
ফসলগুলো কিন্তু তলিয়ে গেছে এবং কৃষকরা কিন্তু এই ফসলগুলো বাড়িতে কিন্তু তুলতে পারে নাই এবং একেবারে বলা যাচ্ছে যে এই অঞ্চলে মানুষগুলো কিন্তু জীবন যুদ্ধটা কিন্তু এইভাবে তারা চলে এবং এই কারণে তারা সব সময় তারা যেটি বলে থাকেন যে তারা কোনো ত্রাণ চান না, তারা কোনো সহযোগিতা চান না, সহায়তা চান না, শুধুমাত্র একটা স্থায়ী বন্দোবস্ত চাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে যত দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনাতে বাস্তবায়ন করা হয় এবং সব শেষে আসার কথা হচ্ছে যে এই সরকারও কিন্তু ইতিবাচক দৃষ্টিতে দেখছে এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রীও বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। তবে পুরবী এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় এই অঞ্চলে মানুষের স্থায়ী একটা বন্দোবস্ত হবে, স্থায়ী সমাধান হবে। তো পুরবী, অনেক ধন্যবাদ আমিরুল আপনাকে। এদিকে তিস্তার পানি হ্রাস বৃদ্ধির সাথে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাছারিপাড়া এলাকায়। ঝুঁকিতে কয়েক হাজার হেক্টর আবাদি জমি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ হাট বাজারও আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষ। অভিযোগ, এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের। তবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সোনার দাদুর ঘরে বাবা বাড়ি ঘর মোর দড়িয়া। রংপুরের গঙ্গাচড়া নোহালীর কাচারিপাড়ার বয়োবৃদ্ধা গৃহবধূ সুলতানা বেগম। সামর্থ্যবান এই নারীর সাজানো গোছানো ৪৫ বছরের সংসারের পাকা বাড়িঘর চোখের সামনে বিলীন হচ্ছে তিস্তায়। এই ক্ষতির দায় নেবে কে? তিস্তার ভাঙনে সুলতানার মতো নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছেই। নদীর বাম তীরে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা দিশেহারা। এখানে বাড়ি করলাম, সে বাড়িটা বর্তমানে আবার নদী ধরে ভাঙি দিয়া তারপরে পাশাপাশি করলাম, সেও বাড়ি নদীর উপর পড়ছে। জমি জায়গা প্রায় ৪০ বিঘা ছিল আমার শ্বশুরের, সব চলে গেল নদীতে। বাড়িঘর সব এখন তো থাকার কোনো উপায় নেই। সুলতানার পাকা বাড়িটির পশ্চিম অংশে ছিল স্বেচ্ছাশ্রমে নির্মিত ১৫০০ মিটারের একটি বালুর বাঁধ, যা রক্ষা করছিল ভাটিতে থাকা চরনোহালী, সফিয়ার পাড়া, মেম্বার পাড়া, মিনার বাজার, আশ্রয়ন বাজার, শখের বাজার সহ আশেপাশের শত শত বসত ঘর, হেক্টরের পর হেক্টর আবাদি জমি। এক সপ্তাহের ব্যবধানে বাঁধটি বিলীন হওয়ায় তিস্তার এই ভাঙন তাণ্ডব। এখান থেকে মিনার বাজার কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, নদী করবে। সরকার দোকান এখানে আমাদের কিছু ব্যবস্থা করি না দে, মনে করেন না হইলে আমাদের ইলে তো সব ভাঙি চুরি যাবে। স্থানীয়দের অভিযোগ, এমন পরিস্থিতির পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। দ্রুত বেড়িবাঁধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শুনিতে নদীর বান্ধন হবে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এক এক করে ৫-৬ জায়গায় দরখাস্ত দিলাম, কেউ গুরুত্ব দিল না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর ডান তীরে স্থায়ী রক্ষা বাঁধ ও পিচিং আছে, আর হাজার হাজার মানুষের বসতি, আবাদি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে নদীর মাঝে জেগে ওঠা চরে। এসব রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। ভাঙনের প্রকৃতি এবং ব্যাপকতা অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেভাবেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করি। চলতি মৌসুমে ৬ দফায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আবার কমেছে। এতে অববাহিকার শতাধিক পয়েন্টে ধরেছে ভাঙন। বাঁধ নেই পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধও। চরনোহালী, কাচারিপাড়া সহ আশেপাশের এলাকার অন্তত ১,০০০ পরিবারের বসত ভিটে, হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, বাজার তিস্তার ভাঙন থেকে রক্ষা করতে হলে এখনই ঠিকাদার নিয়োগের মাধ্যমে ফেলতে হবে জিও ব্যাগ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। নেত্রকোনার কলমাকান্দায় প্লাবিত এলাকা থেকে নেমেছে পাহাড়ি ঢলের পানি। পানি নামার সাথে সাথে বেরিয়ে এসেছে ঢলের ক্ষত চিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে রূপামনের বীজতলা, মৌসুমি সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারোইন, নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দুইটা ঘর ভাঙছে, আবার জ্বালা ফালাইছিলাম, বীজ চালাইছি, ক্ষেত চাষ লাগাইবো, এই বীজ লইয়া গেছে, বালুটা একটা খুঁজতে লইয়া গেছে। এই রাস্তাটা মনে করেন যে হয়তো কারো গাফিলতির কারণে হয়েছে। আমাদের কর্তৃপক্ষ এই রাস্তাটার প্রতি যদি একটু দৃষ্টি আকর্ষণ করতো তাহলে তো মনে করেন যে রাস্তাটা ভাঙতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কৃষকদের এইভাবে পরামর্শ দিচ্ছে পরবর্তীতে আপৎকালীন বীজ সরবরাহ উঁচু জায়গায় আমাদের বীজ সরবরাহ মাধ্যমে যেভাবে ব্যক্তিগতভাবে কোম্পানির মাধ্যমে আমাদের সরকারিভাবে যদি কোনোভাবে সহযোগিতা দেওয়া হয় বীজ তোলা করে সেগুলো প্রয়োজন মেনে হবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী উপজেলা বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করতে হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ক্ষতি কমাতে নদী খাল খননের পাশাপাশি কৃষকদের সহায়তার আশ্বাস তার। প্রকৃতির উপর আমাদের যেমন হাত নাই, ঠিক তেমনি ভাবে প্রকৃতির উপর সবকিছু আমরা ছেড়ে দিতে রাজি না। আমরা চেষ্টা করছি এইবার যে ক্ষতিটা হয়েছে, আশা করছি ইনশাআল্লাহ আগামীতে এরকম ফ্লাশ ফ্লাড আসলে এই ক্ষতির সম্মুখীন কৃষক হবে না, মানুষ হবে না। এর মধ্যে আমাদের যা প্রোটেক্টিং মেজার নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাআল্লাহ। হাওর আর সীমান্ত এলাকায় আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রকল্প বাস্তবায়ন এখনো ধীর। অনেক সময় কাজ শুরু করতেই 2 বছর লেগে যায়। তা কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বলেন, প্রকল্প পরিচালক নিয়োগে নতুন নীতিমালা খসড়া তৈরি হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 14,041 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সারা দেশে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর আওতায় 495টি উপজেলায় 91,500 কিলোমিটার রাস্তা সংস্কার হবে। যোগাযোগ সহজ হলে কর্মসংস্থান হবে 45,000 নারীর। এতে খরচ হবে 2,082 কোটি টাকা। 2029 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে এলসিইডি। সভায় জানানো হয়, জলবায়ু, দারিদ্র্য ও পরিবেশ সূচক হিসাব করে এলাকা নির্বাচন করা হয়েছে। এদিকে 1 লাফে 9,000 কোটি টাকা বাড়ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয়। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2030 সাল পর্যন্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি এবং 5টি নতুন অনুষঙ্গ যুক্ত হওয়াতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বেড়েছে। প্রকল্প শুরু করতেই কার্যাদেশ পেতেই 2 বছর সময় লেগে যাচ্ছে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে এটা কাজ শুরু করার জন্য 3, 4 বছর, 5 বছর গিয়েছে। তো এইরকম যে অবস্থা, তাতে আমাদের সামগ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড এবং এডিপি বাস্তবায়ন, এটা আসলে খুবই ধীর গতিতে চলে যায় এবং এইটার ফলে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করা যায় না। গত 24 ঘন্টায় হাব উপসর্গে মৃত্যু হয়েছে আরও 6 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে প্রাণহানির সংখ্যা 800 ছাড়ালো। 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1037 জন। সিলেটে হাব উপসর্গে মারা যাওয়া 2 জনই শিশু। এ নিয়ে সিলেটে প্রাণ গেল 107 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 71 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 227 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। ছোঁয়াচে রোগ নিয়ন্ত্রণে না আসে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম ওয়ার্ডে এখনও ভর্তি প্রায় 50 শিশু। উদ্বেগজনক তথ্য হচ্ছে, এদের 42 জনই কখনো হামের টিকা নেয়নি।
অভিভাবকদের কেউ কর্মসূচির খবর জানতেন না, আবার কেউ নানা অজুহাতে সন্তানকে টিকাদান থেকে বিরত রেখেছিলেন। ফলস্বরূপ প্রতিরোধযোগ্য ছোঁয়াচে রোগে কাতরাচ্ছে শিশুগুলো। হাসপাতালে কাটছে 10 মাস বয়সী শিশু আব্দুল্লাহর দিনরাত। চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ছেলেকে নিয়ে কুমিল্লা মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে এসেছেন মা মরিয়ম। একই অবস্থা 4.5 বছরের শিশু ইসফিয়া ও 11 বছর বয়সী মারুফা আক্তারের। তারা কেউই হামের টিকা নেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন 48 শিশুর 42 জনেরই একই অবস্থা। ওইদিকে দেই নেই, অসুস্থ ছিল এই কারণে দিতে পারি নাই। এটা দিই নাই, আমাদের এদিকে মাইকিনও করে নাই, বলেও নাই, আর আমরাও যোগাযোগ করি না। জানি না যে হামের টিকা দেয়, অন্য টিকা দিয়ে জানি, কিন্তু আমরা চাই যে হামের টিকা দিয়ে প্রতি স্কুলে নিয়ে দেয়। অভিভাবকদের অনেকেই টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতন নন। এতে সময় মতো টিকা নিতে পারেনি শিশুগুলো। পরিণামে হাসপাতালে কাতরাচ্ছে অবুঝ প্রাণ। বাচ্চা অসুস্থ থাকে, ক্যাম্পেইন চলাকালীন বাচ্চার টিকা দিতে পারতেছে না, কারণ অসুস্থ সময় ওই টিকাটা দেয় না। 6 মাসের পর নাকি টিকা দেয়, 6 মাস পূর্ণ হলে, এর আগে টিকা দেওয়া হয় না। এখন গেলে টিকা নাই, আইয়ে না, টিকা আসে নাই। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা নিলে হামের মতো সংক্রমণ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। বাচ্চারা আগে কোনো টিকা নেয় নাই, মূলত টিকা না নেওয়ার কারণেই এরা আক্রান্ত হচ্ছে বেশি। এদের বয়স 2-3 বছর বা 5-6 বছর, এরা কোনো টিকাই নেয় না, আর যারা টিকা নেয় তারাই বেশিরভাগ হামে আক্রান্ত হচ্ছে। আমাদের এখানে মিজলস আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে 48 জন রোগী, এবং আমরা তাদের হিস্ট্রি নিয়ে দেখেছি শুধুমাত্র 6 জন রোগী মিজলসের ভ্যাকসিন পেয়েছে, বাকি 42 জন রোগী মিজলসের ভ্যাকসিন পায়নি। সম্প্রতি জেলার 17 উপজেলায় 8,43,815 শিশুকে হামরুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে টিকা নিয়েছে 8,28,592 জন শিশু। এর মধ্যে 15,223 জন শিশু টিকা নেয়নি। বিভিন্ন কারণে বাদ রয়ে গেছে, এদেরকে আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে এটা আমরা 100% অলরেডি আমাদের হয়ে গেছে, কিছু বাচ্চা বাকি আছে, আমরা আইপিসি করতেছি, ডোর টু ডোর যাচ্ছি, যাদেরকে পাচ্ছি যে টিকা দেওয়া হয় নাই তাদেরকে টিকা দিচ্ছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা না নেয়ার কারণেই মাথাচাড়া দিয়েছে ছোঁয়াচে রোগ হাম। শিশুর জীবন রক্ষা এবং সংক্রমণের ঝুঁকি কমাতে তাই সময় মতো টিকা দেওয়ার বিকল্প নেই। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে জেলার শ্যামনগর উপজেলার প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে শেষ হয় মিছিলটি। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাইদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদুল ইসলাম সহ আরও অনেকে। তাদের দাবি, নৈতিক স্খলনের কারণে গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় এবং এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। আমরা কোথাও নিরাপত্তা পাই না, তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। মুরব্বীরা যদি করে তাহলে এবার তো আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না, এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। পুরো শ্যামনগরবাসীর কাছে তিনি দুহাত করজোর করে ক্ষমা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেন উনি শ্যামনগরবাসীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করে। জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে বাগেরহাটের মোংলায়। দুপুরে পৌর মার্কেট চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় এমপির কুশপুত্তলিকা দাহ করা হয়। অভিযোগ, জামায়াত এমপি অনৈতিক কাজ করেছেন, ক্ষুণ্ণ করেছেন জনপ্রতিনিধিদের মর্যাদা। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না, সেটি জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টে 2 আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
একই সাথে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করে থাকা স্থানীয় সরকার আইন 2009-এর 26 নম্বর ধারাটি সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। টাঙ্গাইলে আলাদা দুটি হত্যা মামলার রায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক হাফিজুল রহমান ও স্পেশাল জজ দিলারা আলো চন্দ্রনা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাজমুল ইসলাম জিহাদ ও সোহরাব হোসেন। এর মধ্যে নাজমুলকে 1 লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেন বিচারক। মামলায় বলা হয় 2020 সালের 18 জুন ভুইয়াপুরের খাড়াবাড়ি গ্রামের আমপাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশী মেহেদি মোস্তফা রাজীবকে হত্যা করেন নাজমুল। এই ঘটনায় অভিযুক্ত পরিবার মামলা করে। অন্যদিকে 2021 সালে 5 মে দেলদুয়ারের দক্ষিণপাড়া গ্রামে হাজরা বেগম ও তার মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে সোহরাব। পরে বাড়ির পাশের পাটক্ষেত থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পরে নিহত হাজেরার ছেলে বাদী হয়ে মামলা করেন। বিগত সরকারের আমলে যেন তেন ভাবে মাধ্যমিক তথা এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভয়ে এবার এইচএসসি পরীক্ষা দিতে চাচ্ছে না। চ্যালেঞ্জ নেওয়ার সাহস হারিয়ে ফেলেছে বলেই উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী, এমন দাবি সরকারের। কিন্তু শিক্ষাবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের পড়াশোনার উপর আস্থা হারিয়ে ফেলেছে অনেকে। চলমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার খেসারত দিতে হবে সব শিক্ষার্থীকেই। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। 2024 সালে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আমার হাতে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ মাধ্যমিকের ফলাফল হয় 2024 সালে। সেবার দেশের 11টি বোর্ডে গড় পাশের হার ছিল 83%-এরও বেশি। 92.33% পাশের রেকর্ড হয় যশোর বোর্ডে। সেই শিক্ষার্থীরাই 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। দেখা গেছে প্রতিষ্ঠানে ভর্তি হলেও পরীক্ষা দিচ্ছেন না প্রায় 40%। এমনকি 2 জুলাই পরীক্ষা শুরুর পর কেউ 2-1টি পরীক্ষা দিয়েও পরের পরীক্ষায় বসছেন না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়নি প্রায় 25,000 পরীক্ষার্থী। দ্বিতীয় পত্রের কেন্দ্রে আসেননি প্রায় 28,000। আর ইংরেজি প্রথম পত্রে সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে হয় 33,129 জন। তারা হয়তো জেনতেন মূল্যায়নে নয়তোবা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে। ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। আমার ধারণা যে ওই 30% হলো ওই জাতীয় স্টুডেন্ট। ফলে তারা পরবর্তী সময়ে এসে ইন্টারে আর এই চ্যালেঞ্জটা খুব একটা নিতে সাহস পায়নি আমার বিশ্বাস। সরকারি কলেজের কয়েকজন প্রধানের দাবি, এবার পরীক্ষা দিতে নিরুৎসাহিত করা হয়েছে দুর্বল শিক্ষার্থীদের, তাই এই অবস্থা। দুর্বল প্রিপারেশনে তোমরা পরীক্ষার হলে বসবে না, কোনো রকমে নামে মাত্র একটা রেজাল্ট নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল বোর্ডে চান্স পাওয়া সম্ভব হবে না। ওরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে অনেকেই ফর্ম পূরণ থেকে বিরত থেকেছে। সরকারি শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রথম পরীক্ষা দিয়ে অনেকেই বুঝে গেছেন চলমান ব্যবস্থায় পাশ করা কঠিন। প্রথম পরীক্ষার দিন হয়তো অনেকে ভেবেছে যে যতই বলুক না কেন আগের মতো পরীক্ষা দিয়ে পাশ করা যেতেও পারে। যখন প্রথম পরীক্ষা দিল বুঝলো যে না, ব্যবস্থাপনা তো আর আগেরগুলো নেই। এখন আমি ইচ্ছা করলেই ডানে বামে তাকে লিখবো, অন্য কোনো উপায় অবলম্বন করব, তার সুযোগ নেই। যখন সে পরীক্ষা হলে বুঝতে পারলে সুযোগগুলো নেই, তখন সে বাধ্য হয়ে হয়তো ভাবছে আমি আর পরীক্ষা দিয়ে কি করব। অনুপস্থিতির হারটা আমাদের চোখে পড়ছে। এটা হয়তো সামনের দিনে পরীক্ষা যখন এইভাবেই হতে থাকবে তখন এই ঝরে পড়াটা অনেক ক্ষেত্রে কমে যাবে। শিক্ষাবিদরা বলছেন, কর্মজীবনে কোনো কাজেই দিচ্ছে না দেশের পড়াশোনা, তাই এই প্রজন্মের অনেকেই আগ্রহ হারাচ্ছেন। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। ছেলেমেয়েরা কিংবা অভিভাবকরা কেন এটাকে গুরুত্ব দিবে? চাকরির বাজারেও তো আসলে দিন শেষে জায়গা পাওয়া যায়, জায়গা পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত অ্যাংজাইটি এবং যে ভয় ভীতি প্রদর্শন গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা হয়েছে, এটা ভালো লাগেনি আমার কাছে। হ্যাঁ, এবং এটা গার্ডিয়ানরাও ভালোভাবে নেয়নি এবং শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। বিপুল সংখ্যক শিক্ষার্থীর শিক্ষাবিমুখ অবস্থা যে কারণেই হোক না কেন, তাদের জন্য সরকারের পরিকল্পনা কিছু কি আছে?
সকল আয়োজনই আমাদের শিক্ষার্থীকে ঘিরে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের দিনের যে সময়টুকু শিক্ষাঙ্গনের থাকার জন্য বরাদ্দ আছে পুরোটি সময় তারা আনন্দদায়ক পরিস্থিতির মাধ্যমে শিক্ষা গ্রহণ সম্পন্ন করবে, তারা পরীক্ষা হলে আনন্দের সাথে যাবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বর্ষা এলেই চলনবিলে শুরু হয় অসাধু মৎস্য শিকারীদের পোনা মাছ নিধনের তাণ্ডব। চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে ধরা হয় পোনা মাছ, এরপর তা চলে যায় স্থানীয় হাটবাজারে। নিষিদ্ধ এই জাল থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন জলজ প্রাণীও। মাঝে মধ্যে অভিযান চালালেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলে মৎস্য নিধন। এতে হুমকির মুখে পড়েছে চলনবিলের জীববৈচিত্র্য। দেশের সর্ববৃহৎ জলাভূমি চলনবিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় মিঠাপানির এই জলাধারের অবস্থান। মাছসহ জীববৈচিত্র্য ভরপুর এই বিল। তবে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারণে হুমকির মুখে চলনবিলের জীববৈচিত্র্য। এই জাল দিয়ে বিলের পুঁটি, ট্যাংরা, শোল, টাকি সহ বিভিন্ন ধরনের পোনা মাছ শিকার করেন জেলেরা। বেশিরভাগ জালে মাছের সাথে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুক সহ বিভিন্ন জলজ প্রাণীও আশঙ্কাজনক হারে মারা যায়। আমরা একটা বিষাক্ত জাল নামাইছি কোম্পানি, এই জালগুলা দিয়ে মাছ, পোকামাকড়, সাপ সব প্রাণী মাইয়া শেষ করতেছে। এখন মাছের খুব অভাব অনাটন। চায়না দুয়ারি জাল নিয়ে এই মাছ মারে, যখন এই মাছটা ডিমওয়ালা মাছ, যখন ডিমওয়ালা মাছ এই ছোট মাছ থাকতে তারা মা মাছটা ধরে ফেলে। চায়না জাল, বাদাই এগুলো দিয়ে যে মাছ মারা হচ্ছে, শুধু মাছ না, এখানে এই যে কুইচা, শামুক, তারপরে হচ্ছে কাঁকড়া, এই জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। চলনবিলের এই ছোট মাছগুলা এখন যদি ধরে তাহলে এই মাছের চাহিদা মেটানো যাবে না। দেখা যাচ্ছে যে বাজারে ছোট ছোট পোনা, এই পোনাটাও বাজারে বিক্রি করতে আসে। স্থানীয়রা বলছেন বিলে এখন আগের মতো মাছ পাওয়া যায় না। অন্যদিকে স্থানীয় বাজারে বিক্রেতাদের ঝুলিতে বিভিন্ন মাছের পোনার আধিক্য বেড়েছে। চায়না জাল এর কারণে মানে মাছের ডিম থেকে বাচ্চা যেগুলো ফুটতেছে সেগুলো ধরে নিয়ে এসে বাজারে বেচতেছে। অসাধু ব্যবসায়ীগুলো এই কারেন্ট জাল, তারপরে আপনার চায়না জাল দিয়ে ছোট ছোট মাছ ধরার কারণে এই মাছগুলো চলনবিল বিলুপ্ত হয়ে যাচ্ছে। বলের পোনা, তারপরে গুচি মাছ, আরও অন্য অন্য ট্যাংরা মাছ, অনেক জাতীয় মাছ, যেগুলো মাছ জমকিছে এগুলো মাছ মারে এরা শেষ করে দিচ্ছে। যারা এসব চায়না দুয়ারি জাল ব্যবহার করেন সেসব জেলেদের দাবি দারিদ্র্যের কষাঘাতে পোনা মাছ আহরণে নেমেছেন। সরকারি প্রণোদনা পেলে জীববৈচিত্র্য ধ্বংস থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দেন। এটা এমন একটা চায়না দুয়ারি জাল, এই জালে মাছ যে কোনো সাপ, ব্যাঙ যাই পড়ুক এটা বাইরে হতে পারে না, কিন্তু আমরা জেলে আমাদের কোনো উপায় নেই, বাধ্যগত আমাদের এটা মাইরে খেতে হয়। চায়না দুয়ার জালে আমরা সব কিছু এই ছোট মাছ যা কিছু থাকে সব কিছু আমরা মাইরে এই চায়নাকে আমরা ব্যবসা করি। বড় হলে আমরাই মারবো। এখন আমার তো সাল বললে চোরা লাগবে, গরিব মানুষ অন্য কাজ করে পারি নেবো, আমরা এই নিয়ে কর্ম করে খাই। ধরেন যে অন্যায় হয়ে গেছে, আমার অন্যায়ের জন্য তো এখন সকলেই ধরি দেখে আমরা ধরছি। এখন এক সময় বিলে 130 প্রজাতির মাছ পাওয়া যেত, এখন তা নেমেছে অর্ধেকের কোঠায়। চলনবিল যেন পুরোপুরি মাছ শূন্য না হয় সেই লক্ষ্যে কাজ করার কথা জানান মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। মাঝে মধ্যে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়েও দেওয়া হয়, তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলে নির্বিচারে পোনা নিধন। এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী এবং মৎস্য ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে এবং কিছু ব্যবসায়ী এই নিষিদ্ধ জাল বিক্রি করছে। কোনো মাছই রক্ষা পায় না এবং এই কারণেই কিন্তু আমাদের চলনবিল এলাকার যে মাছের যে বৈচিত্র্য ছিল, মাছের যে সমাহার ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের হালতি বিল এবং চলন বিলে অনেক অভিযান পরিচালিত হয়েছে, সেখানে চায়না জাল জব্দ হয়েছে, জরিমানা হয়েছে এবং এই মৎস্য সম্পদ রক্ষার্থে আমরা প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যে নিয়েছি। স্থানীয় বাজারে প্রকাশ্যেই বিক্রি করা হয় নিষিদ্ধ এই চায়না দুয়ারি জাল। একসময় মৎস্য সম্পদে ভরপুর ছিল এই চলনবিল, কিন্তু সময়ের ব্যবধানে অবৈধ চায়না দুয়ারি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জালে পোনা মাছ নিধনের ফলে মাছ সংকট দেখা দিয়েছে এ বিলে। তাই চলনবিলের মাছ রক্ষায় প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। নাজমুল হাসান, যমুনা নিউজ, চলনবিল, নাটোর।